দেখো তাহলে আজকে আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আজকে আমরা পড়বো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এনএমআর স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, এনএমআর। তাহলে আমরা দেখবো আজকে, sorry, আমরা পড়বো এন এম আর। তাহলে এই এনএমআর এর মিনিং কি সেটা আমরা অবশ্য জানি, তাই তো? তাহলে এনএমআর মানে হচ্ছে কি? এনএমআর মানে হচ্ছে এন দিয়ে আমরা মিন করতেছি নিউক্লিয়ার, আবার এম দিয়ে আমরা বোঝাচ্ছি ম্যাগনেটিক, তাই তো? নিউক্লিয়ার ম্যাগনেটিক। এবং আর দিয়ে মিন করতেছি এটা হচ্ছে রেজোন্যান্স, তাই তো? তাহলে এনএমআর স্পেকট্রোস্কোপি হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি। তো এখন এখানে কয়েকটা বিষয় তোমাদেরকে জানতে হবে, যে এনএমআর হচ্ছে নিউক্লিয়াসের সাথে রিলেটেড, তাই তো? তো এখন প্রশ্ন হতে পারে যে নিউক্লিয়াসে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়, ঠিক আছে? তো এটা যে স্পেকট্রোস্কোপি হিসেবে কাজ করবে, এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। তার মানে নিউক্লিয়াসে অবশ্যই একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং ওই ফিল্ড তৈরি হলে ওই জায়গা থেকে আমরা কি পাই? বিভিন্ন সিগন্যাল পাই। তো আমরা কিভাবে সিগন্যাল পাই এবং নিউক্লিয়াসে কিভাবে ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হয়, আমরা এই বিষয়গুলো একটু আজকে আলোচনা করব, বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? তো এনএমআর স্পেকট্রোস্কোপি বুঝতে গেলে আজকের ক্লাসটা বুঝতে হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে দেখো, এই এনএমআর হচ্ছে নিউক্লিয়াসকে আমি মিন করতেছি, এন দিয়ে নিউক্লিয়াসকে মিন করছি। তো এখন কথা হচ্ছে নিউক্লিয়াসে কে কে থাকে। তো আমরা যদি স্ট্রাকচার অফ অ্যাটমের দিকে যদি আমি চিন্তা করি, যে আমার একটা অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসে কে থাকে, নিউক্লিয়াসে থাকে একটা হচ্ছে প্রোটন থাকে, আর থাকে নিউট্রন থাকে, তাই তো? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন আছে, আর কি থাকে, একটা অ্যাটমের বাহিরে হচ্ছে ইলেকট্রন থাকে। তো আমরা আমরা কি করতেছি, এনএমআর স্পেকট্রোস্কোপিতে ইলেকট্রনকে আমরা কি করতেছি না, কনসিডার করতেছি না। আমরা শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনকে নিয়ে কাজ করতেছি। তাহলে প্রোটন এবং নিউট্রন কিভাবে ম্যাগনেটিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, এই বিষয়গুলা নিয়ে আমাদের কথা বলতে হবে। তার আগে আমরা ফিজিক্সে আমরা নর্মাল কনসেপ্ট থেকে আমরা জানি যে ইলেকট্রন হচ্ছে চার্জিত, তাই তো? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তো ইলেকট্রন যেহেতু নেগেটিভলি ইন চার্জ, তো আমরা বলতে পারি যে ইলেকট্রন যদি কোনো দিকে যদি মোশন করে, ইলেকট্রন যদি রোটেট করে, তাহলে কি হবে, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের তৈরি হবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন রোটেট করলে অথবা মোশন করলে ইলেকট্রন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। তাহলে এখন কথা হচ্ছে, আমার নিউক্লিয়াসে থেকে প্রোটন এবং নিউট্রন, নিউক্লিয়াস কি রোটেট করে অথবা নিউক্লিয়াসের কি মোশন আছে? তো এই আনসার আমি আগেও দিছিলাম যে হ্যাঁ, নিউক্লিয়াসের কি আছে, মোশন আছে। এবং ওই মোশনটা একটা আছে অরবিটাল মোশন, ঠিক আছে? মানে বলতে পারি, আমরা বলতে পারি যে একটা হচ্ছে নিজের অক্ষের দিকে ঘুরে, ঠিক আছে? আরেকটাকে বলি যে একটাকে কেন্দ্র করে অন্য কিছু করে ওই মোশন। যেমন ইলেকট্রন কি করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে সে কি করে, রোটেট করে, এটা তার এক ধরনের মোশন। আবার কি করে, ইলেকট্রন নিজেই নিজের অক্ষের চারদিকে ঘুরে, এটা হচ্ছে তার আরেক ধরনের মোশন। তো এই নিউক্লিয়াসের ক্ষেত্রে যেটা হয়, নিউক্লিয়াস কাউকে কেন্দ্র করে ঘুরে না, সে নিজের অ্যাক্সিস বরাবর সে ঘুরতে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এখানে বলতে পারি যে এই আমার নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন আছে, এই প্রোটন এবং নিউট্রন গুলা কি করে, রোটেট, কি করে, প্রোটন প্লাস নিউট্রন কি করে, এটা প্রোটন এবং নিউট্রন ওটা রোটেট করে, ওকে? প্রোটন এবং নিউট্রন ঘুরে। তাহলে প্রোটন এবং নিউট্রন যদি রোটেট করে, প্রোটন এবং নিউট্রন যদি ঘুরতে থাকে, তাহলে বলো তো কি হবে, এখানে কি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কথা না? প্রোটন এবং নিউট্রন যদি রোটেট করে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার কথা। তাহলে প্রোটন এবং নিউট্রন ঘুরলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখন প্রশ্ন হতে পারে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য চার্জ থাকা জরুরি, কি থাকা জরুরি? চার্জ পার্টিকেল হতে হবে। তো আমরা জানি নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন প্লাস নিউট্রন। তো ওদের মধ্যে, প্রোটন এবং নিউট্রনের মধ্যে শুধুমাত্র প্রোটনের চার্জ আছে, কিন্তু নিউট্রনের কি কোনো চার্জ আছে বলো তো? নিউট্রনের নিউট্রনের কোনো চার্জ নাই। যেহেতু নিউট্রনের কোনো চার্জ নাই, তাহলে এখন তো মনে করো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো নিউট্রনের চার্জ নাই, তাহলে নিউট্রন কিভাবে ম্যাগনেটিক ফিল্ডে অংশগ্রহণ করবে, অথবা কিভাবে ও রেজোনেন্সে আসবে, যেটাকে আমরা নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বলতেছি, এনএমআর বলতেছি যেটাকে।
তাহলে প্রশ্ন হতে পারে যে এনএমআর এ শুধু কি প্রোটন পার্টিসিপেট করে নাকি নিউট্রনও পার্টিসিপেট করে। ঠিক আছে, এটা একটা কোশ্চেন, ফান্ডামেন্টাল কোশ্চেন। তার আনসার হচ্ছে যে এনএমআর স্পেকট্রোস্কোপিতে শুধুমাত্র প্রোটনই পার্টিসিপেট করে না, তোমার নিউট্রনও পার্টিসিপেট করে। ঠিক আছে, এখন এখান থেকে আরো একটা কোশ্চেনের জন্ম হলো, যেহেতু শুধুমাত্র প্রোটনের চার্জ আছে, নিউট্রনের যেহেতু চার্জ নাই, তাহলে কিভাবে নিউট্রন পার্টিসিপেট করবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য। তাই না? এটা একটা কোশ্চেন। তাহলে তার আনসার দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে যে অ্যাটমকে আমরা কতগুলা, মানে কিভাবে ডিভাইড করতেছি এটা নিয়ে একটু আলোচনা করি। তাহলে মেন কথা হচ্ছে অ্যাটমকে আমরা জানি, অ্যাটমকে আমরা কি করতে পারি, বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, এবং অ্যাটমকে ভাগ করলে আমরা যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো পাই, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। তাই তো, আমরা তিনটা সাব অ্যাটমিক পার্টিকেল পাই। কিন্তু ওদের মধ্যে ইলেকট্রন হচ্ছে একটা ইউনিক প্রপার্টি নিয়ে চলে। ঠিক আছে, ইলেকট্রন ইলেকট্রন আকারেই থাকে, কিন্তু প্রোটন এবং নিউট্রন এই দুইটা এলিমেন্ট, ঠিক আছে, প্রোটন এবং নিউট্রন এই দুইটা এলিমেন্ট, ওরা হচ্ছে আরো কতগুলা সূক্ষ্ম কণায় বিভক্ত। মানে ওদেরকে তুমি আরো ভাগ করা যায় কিভাবে, যে প্রোটন এবং নিউট্রন এই দুইটাই কোয়ার্ক দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? আমি বলি প্রোটন এবং নিউট্রন এই দুইটাই কোয়ার্কের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কোয়ার্ক। আমার কথা কি শুনতে পাচ্ছ? এটা হচ্ছে জি। কোয়ার্কের জি ভাই, অন্তর্ভুক্ত। শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে বলতেছি প্রোটন এবং নিউট্রন এই দুইটা হচ্ছে কোয়ার্কের অন্তর্ভুক্ত। এখন কোয়ার্ক কোয়ার্ক হচ্ছে 6 ধরনের হতে পারে, আমরা এত ভিতরে যাচ্ছি না, যেটা আমাদের লাগবে ওইটাতে আমরা পড়ি। ঠিক আছে, তাহলে দেখো এই প্রোটন, তাহলে আমি বলতেছিলাম যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স দেখানোর জন্য আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার ক্ষমতা থাকতে হবে, এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় যাদের চার্জ পার্টিকেল, যাদের মধ্যে চার্জ আছে। তাহলে শুধুমাত্র এখানে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে শুধুমাত্র প্রোটনের চার্জ আছে, তো নিউট্রনের তো চার্জ নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে নিউট্রন কি তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরিতে সহায়তা করে নাকি করে না? তার আনসার হচ্ছে নিউট্রন ম্যাগনেটিক ফিল্ড তৈরিতে সহায়তা করে। এখন কথা হচ্ছে কিভাবে করে, এটা আমরা একটু আলোচনা করবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা জানি ভাইয়া, প্রোটন, কোয়ার্কটা একটু বলেন, কোয়ার্কটা কি? হ্যাঁ হ্যাঁ বলছি, কোয়ার্ক হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল, যেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন যাদের যে পার্টিকেলের সমন্বয়ে গঠিত ওদেরকে কোয়ার্ক বলা হয়। ঠিক আছে, মানে প্রোটন এবং নিউট্রনের ভাইয়া, বুঝছি। ভিতরে কোয়ার্ক থাকে। তো এখন কোয়ার্ক হচ্ছে 6 ধরনের হতে পারে। ঠিক আছে, স্ট্রেঞ্জ কোয়ার্ক হতে পারে, আপ আপ ডাউন কোয়ার্ক হতে পারে, টপ বটম কোয়ার্ক হতে পারে, 6 ধরনের কোয়ার্ক হতে পারে। আমরা যেটা দরকার ওই কোয়ার্ক নিয়ে আলোচনা করি। তাহলে এখন আমার প্রশ্নটা কি তোমরা বুঝতে পারছো, যে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স দেখানোর জন্য প্রোটন, ঠিক আছে, প্রোটন ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে কারণ প্রোটনের চার্জ আছে, নিউটনের তো চার্জ নাই। তাহলে সে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, এই প্রশ্নের আনসারটা আমরা খোঁজার চেষ্টা করতেছি। তাহলে দেখো, প্রোটন কোয়ার্ক দ্বারা গঠিত, নিউট্রনও কোয়ার্ক দ্বারা গঠিত। তাহলে দেখি ওরা কোন কোন কোয়ার্ক দ্বারা গঠিত। এবং আরেকটা বিষয় মনে রাখবা, যেটা আপ কোয়ার্ক। ঠিক আছে, দেখো ওদের নাম জাস্ট একটা নাম হচ্ছে আপ কোয়ার্ক। এটার চার্জ হচ্ছে +2/3। আর যেটা ডাউন কোয়ার্ক, ঠিক আছে, যেটা হচ্ছে ডাউন কোয়ার্ক যেটা হচ্ছে ডাউন কোয়ার্ক এটার চার্জ হচ্ছে -1/3। ঠিক আছে, তাহলে এই দুইটা বিষয় একটু মনে রাখো। যেটা হচ্ছে আপ কোয়ার্ক, আমি যখনই আপ কোয়ার্ক বলবো তুমি মনে রাখবা তার চার্জ হচ্ছে +2/3। আর যেটা ডাউন কোয়ার্ক বলবো তার চার্জ হচ্ছে -1/3। তাহলে এখন আসো, প্রোটন কোন কোন কোয়ার্ক দ্বারা গঠিত এবং নিউট্রন কোন কোন কোয়ার্ক দ্বারা গঠিত, এটা আমরা একটু দেখি। তাহলে প্রোটন যে কোয়ার্ক দ্বারা গঠিত, সেটা হচ্ছে, আমরা যদি বলি প্রোটন হচ্ছে 2 টাইপের কোয়ার্ক দ্বারা গঠিত। এটা আমরা একটু দেখি কোন কোন 2টা টাইপের কোয়ার্ক দ্বারা গঠিত। তো একটা টাইপ হচ্ছে, লিখি প্রোটন, হ্যাঁ, এটা প্রোটনের জন্য, এবং এখানে একটা ড্র করলাম, এটা নিউট্রনের জন্য। ঠিক আছে, তাহলে প্রোটনের জন্য হচ্ছে, এটাকে আমি লিখতে পারতেছি না, এটা হচ্ছে আপ কোয়ার্ক মনে করো, এটা আপ কোয়ার্ক, আর নিচে আছে ডাউন কোয়ার্ক। ঠিক আছে, আর নিউট্রনের জন্য এখানে লিখি ডাউন কোয়ার্ক, এই যে 2টা ডি দিয়ে বোঝাচ্ছি ডাউন কোয়ার্ক, এবং নিচে আছে আপ কোয়ার্ক। ওকে, তাহলে দেখো, এখন আমি যদি বলি যে এটা হচ্ছে প্রোটন, এটা প্রোটন, এটা হচ্ছে নিউট্রন, তাহলে বলো তো প্রোটনের জন্য আপ কোয়ার্ক কয়টা?
দুইটা। প্রোটনের জন্য কয়টা আপ কোয়ার্ক আছে? দুইটা আপ কোয়ার্ক আছে। তাহলে প্রোটনের জন্য যেহেতু দুইটা আপ কোয়ার্ক আছে, তাহলে আমি যদি ওই কোয়ার্ক গুলার চার্জকে আমি কি করবো, এখন যোগ করবো, তাই তো? তাহলে দেখো তো, প্রতিটা আপ কোয়ার্কের জন্য চার্জ হচ্ছে 2/3। তাহলে লিখলাম 2/3 একটা আপ কোয়ার্কের জন্য, প্লাস আরেকটা আপ কোয়ার্ক আছে, তো এটার জন্য আবার 2/3। পরে কি আছে, একটা ডাউন কোয়ার্ক আছে, তাহলে এটার জন্য -1/3। তাহলে বলো তো, এটাকে যদি আমি যোগ করে দেই, আনসারটা কত হবে? আনসারটা হবে 3 × 4 - 1, তাই না? এটাই তো হচ্ছে 3/3 সমান সমান 1 হচ্ছে না? তাহলে প্রোটনের ওভারঅল চার্জ, প্রোটনের চার্জ আমরা কত জানি? 1 জানি না, +1 জানি না? ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কিন্তু এই যে দেখো, প্রোটন যেই দুই টাইপের কোয়ার্ক নিয়ে গঠিত, একটা হচ্ছে আপ কোয়ার্ক, একটা হচ্ছে ডাউন কোয়ার্ক। দুইটা আপ কোয়ার্ক এবং একটা ডাউন কোয়ার্ক নিয়ে হচ্ছে প্রোটন। আর নিউট্রন হচ্ছে দুইটা ডাউন কোয়ার্ক এবং একটা আপ কোয়ার্ক। তাহলে দেখি নিউটনের চার্জ কত হয়, ওভারঅল চার্জ। তাহলে দেখি নিউটনের ক্ষেত্রে কি আছে, দুইটা ডাউন কোয়ার্ক আছে, তার মানে কত? -1/3। পরে কত আছে? -1/3। আর কত আছে? একটা আপ কোয়ার্ক আছে, তাহলে কত? এটা +2/3, +2/3। তাহলে আমি যদি ওদেরকে যদি অ্যাড করে দেই, বলো তো তার আনসারটা কত হবে? তার আনসারটা হবে 3/-2 +2 সমান হচ্ছে 0। ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? কি হলো সেটা? 0 হলো। তাহলে দেখো, নিউটনের ওভারঅল চার্জ কত? 0। প্রোটনের ওভারঅল চার্জ কত? 1। তাহলে এখন একটা কোশ্চেন শোনো। কোশ্চেন হচ্ছে, নিউটনের চার্জ নাই, এটা একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে, নিউট্রন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। এই দুইটা কি একই বিষয়? মানে নিউট্রনের চার্জ নাই এই কথাটা, এবং নিউট্রন হচ্ছে নিউট্রাল, ইলেকট্রিক্যালি নিউট্রাল, এই দুইটা কথা কি একই বিষয় নাকি দুইটা আলাদা আলাদা বিষয়, বলো তো? একই বিষয় নাকি আলাদা বিষয়? একই। না, নি- একই না। একই বিষয়। নো, একই না। দুইটা বিষয় একই না। আমি যদি বলি নিউট্রনের কোনো চার্জ নাই, এটা একটা বিষয়। আর যদি বলি নিউট্রন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, এটা আর একটা বিষয়। দুইটা কি একই বিষয় কিনা? তার আনসার হচ্ছে যে না, দুইটা একই বিষয় না। আমি যদি বলি প্রতিটা অ্যাটম হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, আমরা তো এটা জানি যে প্রতিটা আমরা কি জানি, অ্যাটম গুলা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তার মানে কি ওর মধ্যে কোনো চার্জ নাই নাকি চার্জ আছে? কাটাকাটি হয়ে গেছে, কি হয়েছে বলো তো? ক্যান্সেল হয়। চার্জ, এতদিন জানতাম তো চার্জ থাকে না নিরপেক্ষ থাকলে। হ্যাঁ, চার্জ নিরপেক্ষ, তার মানে কি ওর মধ্যে কি অ্যাবসেন্স অফ চার্জ, মানে ওর মধ্যে কোনো চার্জ নাই বলেও, মানে ওর ওর ভিতরে কোনো চার্জই নাই, এজন্য সে নিউট্রাল? নাকি চার্জ আছে কিন্তু হ্যাঁ, চার্জ আছে, কিন্তু বাট দুইটা হচ্ছে যে ইকুয়াল, দুইটাই ইকুয়াল হ্যাঁ, এবং অপোজিট, তাই তো? তার মানে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আমি আমি এটা বোঝাতে চাচ্ছি যে একটা হচ্ছে অ্যাবসেন্স অফ চার্জ, মানে চার্জ নাই, ওর মধ্যে কিছুই নাই। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে চার্জ আছে, কিন্তু একটা হচ্ছে প্লাস মনে করো 10 টাকা, আবার মনে করো -10 টাকা, তাহলে কত হইলো? 0 হয়ে গেল। এটাকে আমরা বলি নিউট্রাল অবস্থা, তাই তো? তার মানে হচ্ছে কোনো কিছু নিউট্রাল এবং আরেকটা কথা হচ্ছে তার মধ্যে কিছুই নাই, এই দুইটা বিষয় কিন্তু আলাদা বিষয়, তাই তো? তাহলে দেখো, আমরা যেখানে বলতেছি নিউট্রনকে, যখন আমরা বলতেছি নিউট্রন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার মানে কিন্তু এই না যে নিউট্রনের ভিতর কোনো চার্জ নাই। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথাটা? বুঝতে পারছো? নিউট্রনের ভিতরে না চার্জ ভাই, আছে। আবার একটু বুঝান নিউট্রাল বিষয়টা, আর চার্জ নেই, এই দুইটা আবার একটু বুঝান। আচ্ছা, মনে করো তোমার কাছে 10 টাকা আছে। ঠিক আছে, তুমি কি করলা? তুমি তোমার আরেক ফ্রেন্ডকে আবার 10 টাকা দিয়ে দিলে। তাহলে আমি যদি বলি তার আনসার, তাহলে আমি যদি বলি তোমার কাছে কয় টাকা আছে? 0 টাকা আছে, কোনো টাকা নাই এখন তোমার কাছে। কিন্তু আমি যদি তোমার কাছে প্রশ্ন করি যে তোমার হাতে কি টাকা কখনো আসে নাই? আসছিল কিনা টাকা হ্যাঁ তোমার কাছে? আসছে, হ্যাঁ আসছে। আসছিল তো। তো আসছিল, এবং তুমি কি করলে, ওই টাকাটা অন্য কাউকে দিয়ে দিছিলা, তাই তো? তার মানে তুমি কিছু পরিমাণ টাকা একটু সময়ের জন্য রাখছিলা, তারপর কি করলো, তুমি তাকে আবার দিয়ে দিলা, এই জন্য তুমি নিউট্রাল হয়ে গেলে। কিন্তু তার মানে এই নয় যে তোমার হাতে কোনো টাকাই আসে নাই। আসছে তো টাকা, তোমার হাতে আসে নাই, টাকা তো আসছে। হ্যাঁ, ওকে। বুঝছি তার বিষয়টা। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো কিছু নিউট্রাল মানে এই না যে তার মধ্যে কিছু নাই, তার মধ্যে আছে কিন্তু ইকুয়াল এবং অপোজিট। ঠিক আছে, এজন্য সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। ঠিক আছে, তাহলে দেখো, এই নিউট্রনের ভিতরে কি চার্জ কি নাই? চার্জ আছে, কিন্তু কি আছে? ইকুয়াল এবং অপোজিট ডিরেকশনে চার্জ গুলো আছে, তাই তো? এই জন্য সেটা আমরা কি বলতেছি, ওভারঅল চার্জ হচ্ছে নিউট্রাল। তাহলে আমি যদি বলি প্রোটন এবং নিউট্রন, আচ্ছা বলো, নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস কি স্থির আছে নাকি নিউক্লিয়াস ঘুরতেছে? কি করতেছে? নিউক্লিয়াস ঘুরতেছে। ঘুরতেছে। তাহলে নিউক্লিয়াস যেহেতু ঘুরতেছে, তার মানে নিউক্লিয়াসে কি চার্জ আছে না? আছে তো। নিউক্লিয়াসে চার্জ আছে মানে কি, নিউক্লিয়াসে প্রোটনেরও চার্জ আছে
আর নিউট্রন হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। কিন্তু আমি যদি মনে করো প্রোটন এবং নিউট্রনকে এখন মনে করো আমি একদম মাইক্রোস্কোপিক লেভেলে দেখবো, যে প্রোটনকে আমি দেখবো কোয়ার্ক আকারে, নিউট্রনকেও দেখবো আমি কোয়ার্ক আকারে, তাহলে বলো তো তুমি যখন দেখবা যে প্রোটন ঘুরতেছে তখন তুমি আসলে কি দেখবা? যে কোয়ার্ক গুলা ঘুরতেছে। আবার যখন দেখবে তুমি নিউট্রন ঘুরতেছে তখন তুমি দেখবা যে নিউট্রন গুলা এই কোয়ার্ক গুলা ঘুরতেছে। তাহলে বলো তো এই কোয়ার্ক গুলার মধ্যে কি কোনো চার্জ নাই? আছে তো চার্জ, আছে না? হ্যাঁ আছে। আছে। তার মানে হচ্ছে প্রোটন ঘুরতেছে মানে কোয়ার্ক গুলা রোটেট করতেছে, নিউট্রন ঘুরতেছে মানে এই এখানে ওর ভিতরে যে কোয়ার্ক আছে ওরা রোটেট করতেছে। তার মানে হচ্ছে প্রোটনের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, নিউট্রনের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, দুইটার জন্যই কি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ক্লিয়ার কেন, বুঝতে পারছো আমার কথাটা? প্রোটনের জন্য ম্যাগনেটিক ভাই ফিল্ড। এই যে নিউট্রনের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এটা কি প্রোটনের উপর পাবে, না ওর নিজের জন্য, না, মানে ওর নিজে ঘোরে এই ওর জন্য? ওর হচ্ছে নিজে ঘুরতেছে, নিজের চার্জ আছে, এই জন্য ওই জায়গায়ও ও, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। বুঝতে পারছো আমার কথা? জি ভাই বুঝছি। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে মেন কথা হচ্ছে দেখো আমরা তো একটা বিষয় কিন্তু আমরা এই যে তোমাদের বইয়ে কিন্তু আছে যে যদি কি বলে অড অড, তাই না? অড 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 ইভেন এরকম একটা পেয়ার আছে যে যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, তাই তো? এই যে আমি আমি যদি তোমাদেরকে লিখে দেখাই তাহলে তোমাদের মনে পড়বে। দেখো আমি যদি এটাকে মুছে দিই, তোমরা এগুলা পড়ছো কিন্তু আসলে এগুলার আহ হয়তো তোমরা এগুলা ফিল করো না এই বিষয়গুলো, তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের বইতে সরাসরি আলোচনা করো তো এই জন্য করা যায় না বিষয়গুলা, একটু ডিপলি বোঝা যায় না। তাহলে দেখো আমি একটু তোমাদেরকে বলার চেষ্টা করি, তাহলে আশা করি তোমরা এটা বুঝে ফেলবা। তোমরা সবাই কেমিস্ট্রিতে অনেক ভালো, তোমরা সবাই ভালো কেমিস্ট্রি করো আমি বিশ্বাস করি। দেখো, okay. তাহলে তোমরা কিন্তু একটা বিষয় পড়ছো যে কি বলে যে মানে কোন নিউক্লিয়াসটা এনএমআর অ্যাক্টিভ হবে এবং কোন নিউক্লিয়াসটা এনএমআর ইনঅ্যাক্টিভ হবে, তোমরা কিন্তু এটা জানো। যেমন আমি যদি বলি কার্বন 6, এখানে কার্বন 12, এটা কি এনএমআর অ্যাক্টিভ নাকি এনএমআর ইনঅ্যাক্টিভ বলতো? এটা কি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? এটা ইনঅ্যাক্টিভ। এনএমআর ইনঅ্যাক্টিভ। এখন কেন ইনঅ্যাক্টিভ যদি প্রশ্ন করি? এটা চার্জ নেই, এটা আয়ন না তো। আয়ন না এই জন্য। কারণ দেখো দেখো, আমি তোমাকে ক্লিয়ার করি, এনএমআর বিষয়টা কিন্তু আয়নের সাথে না, আয়নের সাথে এনএমআর বিষয়টা, এনএমআর বিষয়টা হচ্ছে নিউক্লিয়াসের সাথে। কার সাথে? হ্যাঁ বুঝলাম, কিন্তু ভাই এটা নিউক্লিয়াস। তো এখন চার্জ যুক্ত না, চার্জ না তো এটা চার্জ। চার্জ ইয়ে থাকবে কোনো এখানে চার্জ? আচ্ছা বলো তো এটা কি এনএমআর অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? প্রোটন, হাইড্রোজেন। প্রোটন তো অ্যাক্টিভ, এতক্ষণ তো বললেন। তাহলে প্রোটন যদি অ্যাক্টিভ হয় এটার মধ্যে কি কোনো কি আছে? মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাক্টিভ কিনা এটা বলো, হাইড্রোজেন অ্যাক্টিভ কিনা? এনএমআর অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? হাইড্রোজেন অ্যাক্টিভ বলতে পারবো না ভাইয়া, কনফিউজড লাগতেছে। আচ্ছা তাহলে এটা কি হবে? কার্বন 13 এটা কি এনএমআর অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? এটা তো আইসোটোপ, এটা তো কি হবে সেটা? ভাইয়া ভাই অ্যাক্টিভ। এক- একটু এখন বলতে পারবো এখন না ভাই, আপনি একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো অবশ্যই ক্লিয়ার করার জন্যই তো আমি আসছি, সমস্যা নাই। এর দেখো তাহলে এই যে কার্বন 12 এটা এনে আমার অ্যাক্টিভ, এর মানে এই নয় যে ওর মধ্যে চার্জ নাই, ওইসব কোনো এক্সপ্লেনেশন না। ঠিক আছে? ওইটা এনএমআর অ্যাক্টিভ অথবা এনএমআর ইনঅ্যাক্টিভ ওইটা হচ্ছে নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তোমার নিউক্লিয়াসটা কোন টাইপের। ঠিক আছে? আবার কার্বন 13 দেখো, কার্বন হচ্ছে 12, এটা এনএমআর ইনঅ্যাক্টিভ, কিন্তু কার্বন 13 আবার এনএমআর অ্যাক্টিভ। ঠিক আছে? আবার দেখো প্রোটন মানে যেটাকে হাইড্রোজেন বলতেছে, আবার হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম, এই দুইটাই কিন্তু এনএমআর অ্যাক্টিভ আবার, তাই না? তাহলে এই বিষয়গুলো আসলে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? তোমাদের এখানে একটা রুল দেওয়া ছিল, তাই তো? এই রুলটা হচ্ছে এরকম, যদি এরকম হয় যে এটা কি বলতো অ্যাটমিক নাম্বার না? অ্যাটমিক নাম্বার, তাই তো? অ্যাটমিক নাম্বার, আর এটা হচ্ছে আমার ম্যাস নাম্বার, তাই তো? তাহলে আর যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, চিন্তা করো যে এখানে হচ্ছে প্রোটন আর এখানে লিখলাম নিউট্রন। তো বলছে যে প্রোটন এবং নিউট্রন, মনে করো প্রোটন সংখ্যা হচ্ছে ইভেন, মানে জোড় সংখ্যা, ইভেন। প্রোটন সংখ্যা হচ্ছে ইভেন, মনে করো নিউট্রন সংখ্যাও হচ্ছে ইভেন, দুইটা ইভেন, সাপোজ দুইটাই জোড়, তাহলে এটাকে বলা হয় এনএমআর ইনএক্টিভ, তাই তো? আবার মনে করো প্রোটন সংখ্যা ইভেন, নিউটন সংখ্যা অড, ঠিক আছে, নিউটন সংখ্যা অড, তখন এটাকে আবার বলা হয় এনএমআর অ্যাক্টিভ। এটা কেন? মানে কি এগুলা, মানে এগুলা কোনো এক্সপ্লেনেশন জানো যে আসলে কেন এগুলা?
বলো। এমনিতে ওই যে অজগর পড়ছিলাম যে এগুলা মানে কি বলে জোর বিজোর প্রভাব দ্বারা এই যে জোর প্রোটন সরাইতে, হ্যাঁ প্রোটন ভাঙতে বা একটা প্রোটন সরাইতে শক্তি কম প্রয়োগ করা লাগে বেশি প্রয়োগ করা লাগে এর নো উপর নো নো ডিপেন্ড নো করে। নো নো, এরকম এরকম কিছু না, এরকম কিছু না। ওকে ফাইন, তুমি এক্সপ্লেন করছো, আই এম সো মাচ হ্যাপি। হ্যাঁ, যে অ্যাটলিস্ট ট্রাই করছো। ওকে, তাহলে দেখো এই বিষয়টা এরকম না, বিষয়গুলো এরকম নয়, ঠিক আছে? প্রোটন এবং নিউট্রন ওদের উপর ভিত্তি করে কোন একটা নিউক্লিয়াসকে আমরা এনএমআর অ্যাক্টিভ বলতেছি, আবার কোনো কিছুকে এনএমআর ইনএক্টিভ বলতেছি। এটা আসলে কি মানে, ওই বিষয়গুলো কি মুখস্থের বিষয়? এগুলো কি মুখস্থের? যে না, এগুলো কখনোই মুখস্থের না। এগুলো তুমি একটু পরে তুমি এমনি নিজে নিজে বলতে পারবে যে এগুলো কি হবে। আমি তোমাকে বিষয়টা এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আসো আমরা এখন আমাদের আলোচনায় আসি। ঠিক আছে, আমরা এখন এই বিষয়টা একটু দেখবো যে কোনটা এনএমআর অ্যাক্টিভ কিভাবে, কোনটা এনএমআর ইনএক্টিভ কিভাবে। তাহলে আগে বলো যে কি বলে, এনএমআর অ্যাক্টিভিটি যে শো করে শুধু কি প্রোটনের জন্য শো করে নাকি নিউট্রনের জন্য শো করে? দুটোর জন্যই। দুইটোর জন্যই শো করে। তার মানে প্রোটন এবং নিউট্রন এই দুইটারই ইফেক্ট আছে এনএমআর অ্যাক্টিভ হওয়ার জন্য অথবা ইনএক্টিভ হওয়ার জন্য, ঠিক আছে? এই দুইটারই ইফেক্ট আছে। এখন আমরা দেখি যে আচ্ছা বলো তো, ইলেকট্রন গুলা, দুইটা ইলেকট্রন যখন একসাথে থাকে তখন কি অবস্থায় থাকার চেষ্টা করে? ওরা পেয়ার্ড অবস্থায় থাকার চেষ্টা করে, তাই তো? পেয়ার্ড অবস্থায় থাকার চেষ্টা করে। তাহলে এই দুইটা ইলেকট্রন যখন একসাথে থাকে তখন ওরা পেয়ার্ড অবস্থায় থাকার চেষ্টা করে। এটার মানে কি? ওটা কেন পেয়ার্ড অবস্থায় থাকে? তার আনসার হচ্ছে, দুইটা ইলেকট্রন যদি পেয়ার্ড অবস্থায় থাকে তাহলে কি হয়, তার এনার্জি মিনিমাইজ হয়, তারা সবচেয়ে লোয়েস্ট এনার্জি স্টেটে থাকে। এজন্য এটা হচ্ছে তার জন্য মোস্ট, ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট স্টেবল এনার্জি স্টেট কনফিগারেশন, ঠিক আছে? এই জন্য সে পেয়ার্ড অবস্থায় থাকার চেষ্টা করে। অনুরূপ ভাবে প্রোটন গুলো যখন একসাথে থাকে তখন তারাও লোয়েস্ট এনার্জি লেভেলে থাকার চেষ্টা করে। লোয়েস্ট এনার্জি লেভেল বলতে আমি বোঝাচ্ছি যে একটার স্পিন যদি হয় আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে অন্য আরেকটার স্পিন হবে ডাউনার ডিরেকশনে। আমি তোমাকে বলতে চাচ্ছি, মনে করো একটা ইলেকট্রনের স্পিন যদি এরকম হয়, মনে করো একটা ইলেকট্রন হচ্ছে উপরের দিকে, তাহলে তার সাথে যে ইলেকট্রনটা থাকবে তাকে অবশ্যই কোন দিকে হতে হবে? নিচের দিকে হতে হবে। তাহলে সেটা কি হবে? সেটা হবে তার জন্য মোস্ট স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। ওকে, তাহলে এটা স্টেবল কনফিগারেশন, কারণ হচ্ছে এনার্জি কম, এই জন্য স্টেবল কনফিগারেশন। তো অনুরূপ ভাবে প্রোটনেরও তো চার্জ আছে না? তো প্রোটনেরও দুইটা প্রোটন যখন একসাথে থাকবে তখন ওরাও সেম ভাবে, একটা প্রোটন যদি আপওয়ার্ড ডিরেকশনে হয় তাহলে অন্য আরেকটা প্রোটন ডাউনওয়ার্ড ডিরেকশনে হবে। এখন কথা হচ্ছে প্রোটনের ডিরেকশন কিভাবে আমরা মেজার করব, যে কোন প্রোটন কোন দিকে, এটা আমরা কিভাবে বুঝবো? দেখো আমি আগেই বলতেছি এই ক্লাসটা খুবই ফান্ডামেন্টাল ক্লাস। যারা এটাকে গুরুত্ব দেবে না, পরে কেমিক্যাল শিফট টিফট আছে, এগুলো কিছুই বুঝবে না, ঠিক আছে? এগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস, একটু বোঝার চেষ্টা করো। দেখো কোথায়, হ্যাঁ ইরেজার। তাহলে দেখো এখন প্রোটনের ডিরেকশন আমরা কিভাবে বের করবো, অথবা ইলেকট্রনের ডিরেকশন গুলো আমরা কিভাবে বের করবো, এটা আমরা একটু দেখি। ওকে, তাহলে দেখো আমরা জানি যে এই ফ্লেমিং এর এই কি বলে এটাতে ছিল, ফ্লেমিং এর ডান হাত রুল, মানে আমরা কি বলি, ফ্লেমিং এই কি বলে এটা রাইট হ্যান্ড প্রিন্সিপাল। আমরা জানি যে কোন একটা, এই যে দেখো আমার হাতের দিকে দেখো, যদি আমার আঙ্গুলগুলা যদি হয় কিসের ডিরেকশন, আমার আঙ্গুলগুলা যদি হয় কারেন্টের ডিরেকশন, ফ্লো অফ ইলেকট্রন মানে কারেন্টের যদি ডিরেকশন হয় এদিকে, তাহলে আমার যে ভাই আপনাকে তো দেখা যাচ্ছে না। কি বলো, দেখা যাচ্ছে না? না। আহা, তাহলে তো সমস্যা, আমাকে দেখতে পাচ্ছ না। তাহলে কিভাবে কি করা যায়? আমি তো আছি, আমি তো মনে করতেছি যে তুমি আমাকে দেখতে পাচ্ছ। তাহলে কেমনে কি? একে দেখা যায়, এখন দেখা যায় নাকি? না না ভাইয়া ভাইয়া। দেখা যাচ্ছে না। কি বলো, তাহলে কেমনে হবে? এত দেখা যায়, এখন দেখা যায়? না ভাইয়া। আর তো কোনো অপশন খুঁজে পাচ্ছি না আমাকে দেখার জন্য এখন। না দেখলে তো এটা বুঝবা না। আমি তো চাচ্ছিলাম। না দেখলে কেমনে বুঝবো ডান হাত কোনটা বাম হাত কোনটা? সেটাই তো বলতেছি, না দেখলে তো বুঝবা না। কি ব্যাপার, তাহলে কেমনে কি? না দেখা, আচ্ছা আমি
ইয়ে করার চেষ্টা করি, একটু ড্র করার চেষ্টা করি। আমি আঁকতে পারি না যদিও, আমার ড্র করা খুবই বাজে। আমি তোমাকে বলি এই যে এইগুলো তোমরা পড়ছো, ফিজিক্সে পড়ছো, একটা হচ্ছে ফ্লেমিং এর আমরা বলি যে রাইট হ্যান্ড প্রিন্সিপাল অথবা লেফট হ্যান্ড প্রিন্সিপাল, আমরা এগুলা পড়ছিলাম তাই তো? তাহলে দেখো আমি আঁকি, হ্যাঁ, তাহলে তোমরা একটু বুঝতে পারবো। মনে করো এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে? আমি তোমাকে অঙ্কন অঙ্কন করে বোঝাচ্ছি, তাহলে আশা করি বুঝতে পারবা। কিন্তু আজকে দেখা যাচ্ছে না কেন, এটাই তো আমি বললাম। মনে করো কারেন্ট, কারেন্ট কি কি হচ্ছে, এদিক বরাবর যাচ্ছে, ঠিক আছে? কারেন্ট এদিক বরাবর যাচ্ছে। এখন কারেন্ট যদি এদিক বরাবর যায়, তাহলে তোমার যে ডিরেকশন হবে, ডিরেকশনটা কোন দিক বরাবর হবে? তাহলে এই যে উম, সবাই হচ্ছে তোমাদের হাতের যেই মনে করো তোমাদের আমি তোমাকে যদি বলি, তোমাদের হচ্ছে রাইট হ্যান্ডটাকে, হ্যাঁ, রাইট হ্যান্ডের যে আঙ্গুল গুলো আছে, ওইটাকে মানে এই ডিরেকশনে রাখার চেষ্টা করো, এই ডিরেকশনে রাখার চেষ্টা করো আঙ্গুলগুলা। তাহলে দেখো তো আঙ্গুলগুলা যদি আমি এই ডিরেকশনে রাখি, মানে আঙ্গুলগুলাকে যদি আমি এন্টি ক্লকওয়াইজ রাখি, মানে জাস্ট তুমি চেষ্টা করো আঙ্গুলগুলাকে তুমি এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে আঙ্গুলগুলা, তাহলে বলো তো তোমার যে থাম থাকে, ওই থামটা কোন দিকে থাকে? আপওয়ার্ড ডিরেকশনে থাকে না থাম? বলো তো যে তোমার যে থাম গুলা থাকে, এটা কি আপওয়ার্ড ডিরেকশনে থাকে না? তোমরা জি মনে হয় ভাইয়া। তোমরা মনে হয় বুঝতে পারতেছো না, বুঝতে পারতেছো কি? না, না ভাই, একটু সমস্যা হচ্ছে বুঝতে, আরেকটু বলেন। আহ, দেখা গেলে বুঝতে পারতো ইজিলি, তো এরকম তো হওয়ার কথা না। দাঁড়াও, না, খুবই দুঃখজনক, কোনো কিছু দেখা না গেলে তো সমস্যা। আচ্ছা, তোমাকে বলতেছিলাম, আমি তোমাকে বলতেছিলাম তোমার মনে করো আঙুলগুলা যদি এই দিক বরাবর থাকে, তোমার সবগুলো আঙুল, হ্যাঁ, যদি এই দিক বরাবর থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার আঙুল, হ্যাঁ, সবগুলো এই দিক বরাবর থাকে। তাহলে বলো তোমার যেই যে থাম থাকে, মানে মানে আমরা যেটাকে আমাদের বৃদ্ধাঙ্গুল বলি, এটা বলো তো কোন দিকে থাকে? উপরের দিকে থাকে না? দেখো তুমি হ্যাঁ, আঙুলগুলো উপরের দিকে। উপরের দিকে, উপরের বুঝতে দিকে। পারছো তো? হ্যাঁ, উপরের দিকে। আমি এটা বলতেছি যে তোমার আঙুল তোমার যে বৃদ্ধাঙ্গুল থাকে, এটা কোন দিকে থাকে? উপরের দিকে থাকে। তো এটা এটা হচ্ছে যে ইলেকট্রনের ক্ষেত্রে, হ্যাঁ, মানে যখন তুমি নেগেটিভ চার্জের ক্ষেত্রে চিন্তা করবা, তখন তোমার বৃদ্ধাঙ্গুল যদি উপরের দিকে থাকে, এটাকে আমরা বলবো সাউথ। আর যখন আমরা পজিটিভ চার্জের ক্ষেত্রে চিন্তা করবো, ঠিক আছে, পজিটিভের ক্ষেত্রে যখন চিন্তা করবো, তখন তোমার বৃদ্ধাঙ্গুল যদি উপরের দিকে থাকে, এটাকে আমরা বলবো নর্থ পোল। কি বলবো এটাকে? নর্থ পোল বলবো, মানে এটা হচ্ছে নর্থ পোল, ঠিক আছে? তার মানে আমাদের এনএমআর এ যেটা কাজে লাগবে সেটা হচ্ছে এটা কাজে লাগবে এনএমআর, ঠিক আছে? মানে এনএমআর এ তুমি যদি আঙুলগুলা যদি এই বড় এই এই যে দেখো, আমি তোমাদেরকে একটা কাজ দিই, তাহলে তোমরা বুঝতে পারবো। বলো তো, আমি যদি তোমাদেরকে বলি যে আমার আঙুলের যে আঙুলের যে ডিরেকশন গুলো হবে, এটা এখন এই ডিরেকশন বরাবর, বলো তো তাহলে এটার নর্থ পোল কোন দিকে হবে? এটা কি উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে, বলো তো? হ্যাঁ, নিচের দিকেই হবে। হ্যাঁ, নিচের দিকে হবে। এই তো বুঝে গেছো। তার মানে হচ্ছে তোমার আঙ্গুলগুলো যদি এই ডিরেকশনে থাকে, তাহলে তোমার থাম বা বৃদ্ধাঙ্গুল এটা উপরের দিকে থাকবে, এটা তখন হবে নর্থ পোল। আর যদি এই বরাবর থাকে, এই বরাবর যদি থাকে, তাহলে তোমার থাম বা বৃদ্ধাঙ্গুল নিচের দিক বরাবর থাকবে, এবং তখন এটাকে আমরা বলবো নর্থ পোল। মানে বৃদ্ধাঙ্গুল তোমার যেই দিকে থাকবে, এটাকে আমরা বলবো নর্থ পোল, ঠিক আছে? মনে থাকবে তো কোনটাকে নর্থ পোল বলবো? ওকে, এটাকে আমরা বলবো নর্থ পোল। আসো এখন আমি তোমাদেরকে দেখাই যে প্রোটনের ক্ষেত্রে, হ্যাঁ, প্রোটনের ক্ষেত্রে এখন আমরা যদি চিন্তা করি, প্রোটন মনে করো আমার কাছে দুইটা প্রোটন আছে, ঠিক আছে? আমার কাছে দুইটা প্রোটন আছে। তো একটা প্রোটন, খুব ভালো করে লক্ষ্য করো, একটা প্রোটন মনে করো তার নিজ অক্ষ এই ডিরেকশনে ঘুরতেছে, তাহলে বলো তো তার নর্থ পোল কোন দিকে হবে? উপরের দিকে। হ্যাঁ, এই তো বুঝে গেছো, উপরের দিকে হবে। তাহলে তার নর্থ পোল হচ্ছে উপরের দিকে। আমি জাস্ট ড্র করি, তার নর্থ পোল হচ্ছে উপরের দিকে, এদিকে হচ্ছে নর্থ, আর এদিকে হচ্ছে আমার সাউথ পোল। এখন আমার আরেকটা প্রোটন আছে, সে কি করতেছে বলতো? এখন আমার যে এটা হচ্ছে প্রোটন ওয়ান, এখন এখন বলতো আমার যে প্রোটন টু আছে, এটার
নর্থ পোল কি উপরের দিকে হইতে হবে নাকি নর্থ পোলটা নিচের দিকে হতে হবে বলো তো? মানে নিচের এটা দিকে। বুঝি না। হ্যাঁ, নিচের দিকে হতে হবে। তার মানে হচ্ছে এটার যে ডিরেকশন, এটা যদি এই দিক বরাবর ঘুরে, তাহলে এই যে প্রোটনটা আছে তাকে অবশ্যই এই দিক বরাবর ঘুরতে হবে। ঠিক আছে, এই যে দেখো, এই ডিরেকশন গুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে। ঠিক আছে, এগুলো তোমাদের প্রচুর কাজে লাগবে, এগুলো বুঝতে হবে ভালো করে। এই যে দেখো, তাহলে কি হবে, আমার যে প্রোটন টু এখন এই দিক বরাবর ঘুরবে। দেখো, আমি যেদিকে ইন্ডিকেট করলাম, সে এখন এদিক বরাবর ঘুরবে এবং তার নর্থ পোল হবে এদিক, এখানে নর্থ পোল, আর উপরে যাবে সাউথ পোল। ঠিক আছে, তাহলে এটা হবে তার জন্য মোস্ট স্টেবল কনফিগারেশন স্টেট। তাহলে বলো তো, এই পি ওয়ান প্রোটন হচ্ছে একটা নর্থ পোল উপরের দিকে, আর পি টু প্রোটন যেটা আছে তার নর্থ পোল হচ্ছে নিচের দিকে। তাহলে বলো তো, ওরা দুইজন কি পেয়ার্ড অবস্থায় কি ক্যান্সেল আউট হয়ে যাবে না? ওদের যে ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশন, যেহেতু একটা আরেকটার বিপরীত এবং ইকুয়াল, তাহলে কি হবে, এটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে না ইলেকট্রিক ফিল্ড গুলা? জি বলো ভাইয়া। তো, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে যখনই প্রোটন পেয়ার্ড অবস্থায় থাকবে, তখন কি তুমি কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবা অথবা ইলেকট্রিক ফিল্ড পাবো আমরা? বলো তো। আহ, না। না, আমরা কোনো ইলেকট্রিক পাবো অথবা না। ম্যাগনেটিক ফিল্ড পাবো না। তার মানে যেখানেই পেয়ার হবে, পেয়ার্ড অবস্থায় থাকবে, তুমি এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড পাবা না। তাহলে চিন্তা করো, আমার কাছে দুইটা ইলেকট্রন আছে, সাপোজ তুমি ইলেকট্রন দিয়ে চিন্তা করো, আমার কাছে দুইটা ইলেকট্রন আছে কারো কাছে। তাহলে দুইটা ইলেকট্রন থাকলে আমি কি ওর জন্য কি কোনো ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড পাবো? বলো তো। না ভাইয়া। আমি ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড পাবো না। এখন আমার কাছে যদি তিনটা ইলেকট্রন থাকে, তাহলে আমি কি তার জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড পাবো? পাবো হ্যাঁ, ম্যাগনেটিক। পাবো, অবশ্যই পাবো। তাহলে এই যে দেখো, এখন যদি এমন কথা হয় যে মনে করো প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা তোমাকে বললো যে প্রোটন সংখ্যা হচ্ছে ইভেন মানে জোড় সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা হচ্ছে ইভেন বা জোড় সংখ্যা, নিউটন সংখ্যা হচ্ছে ইভেন বা জোড় সংখ্যা, তাহলে বলো তো, যেহেতু দুইটাই জোড় সংখ্যা আছে, প্রোটন মনে করো চারটা, নিউটন আছে চারটা, তাহলে কি হবে, প্রোটন যে চারটা প্রোটন আছে, চারটা প্রোটন পরস্পরের সাথে পেয়ার্ড হয়ে যাবে, তাই তো, এই যে এক জোড়া হয়ে যাবে এইভাবে, দুইটা এখানে দুইটা, সাপোজ ইলেকট্রনের মধ্যে চিন্তা করো। আর এখানে যে নিউটন আছে ওরাও মনে করো চারটা, তাহলে এটাও কি হয়ে যাবে, এরকম পেয়ার্ড হয়ে যাবে। তাহলে বলো তো, তুমি যদি দুইটাই জোর হয়, তাহলে কি তুমি কোনো ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড পাবা? না, পাবো না। যেহেতু দুইটাই ইভেন হলে তুমি ইলেকট্রিক ফিল্ড অথবা ম্যাগনেটিক ফিল্ড পাবা না। তাহলে যদি ইভেন ইভেন কম্বিনেশন হয়, তাহলে এটা কি এনএমআর অ্যাক্টিভ হবে নাকি এনএমআর ইনএক্টিভ হবে? ইনঅ্যাক্টিভ হবে। ইনএক্টিভ হবে, এই তো বুঝে গেছো। তার মানে সে যে এনএমআর অ্যাক্টিভিটি সে এখানে শো করবে না। ওকে, তাহলে এখন চিন্তা করো, প্রোটন আছে মনে করো তিনটা, মানে অড, মনে করো প্রোটন আছে অড, বেজোড় সংখ্যক প্রোটন আছে, নিউটন মনে করো আছে জোড় সংখ্যক নিউটন আছে। তাহলে বলো তো, এটা কি এনএমআর অ্যাক্টিভ হবে নাকি এনএমআর ইনএক্টিভ হবে? অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হবে। তাহলে বলো তো, এখানে যে এনএমআর অ্যাক্টিভিটি দেখবা, সেটা কি নিউটনের জন্য দেখবা নাকি প্রোটনের জন্য দেখবা? ভাই, এটা প্রোটনের জন্য। এই তো প্রোটন, এই তো বুঝে গেছো। তার মানে হচ্ছে দেখো, আমাদের এসব কম্বিনেশন মুখস্থ করার কোনো দরকারই নাই। কোনটা এনএমআর অ্যাক্টিভ হবে কোনটা এনএমআর ইনঅ্যাক্টিভ হবে আমরা ইজিলি বুঝে যাবো। তাহলে বলো তো, এখন যদি এমন হয় দুইটাই অড হয়, অড অড, তাহলে বলো তো, আমরা কি এটার জন্য কি এনএমআর অ্যাক্টিভিটি পাবো কি পাবো না? ভাই, পাবো এটা না। পাবো না। কেন পাবো না? কেন পাবো না? কারণ মনে ওই করো, যে মনে করো আমার কাছে প্রোটন, এটা এটা প্রোটনের জন্য, এটা নিউটনের জন্য, ঠিক আছে, তাহলে মনে করো প্রোটন আছে তিনটা, নিউটনও মনে করো তিনটা। কি হবে দেখি, তাহলে প্রোটন যদি তিনটা থাকে, তিনটা প্রোটনের মধ্যে দুইটা এক জোড়া হয়ে যাবে আর একটা সিঙ্গেল অবস্থায় থাকবে, ফাইন। আর কি হয়ে যাবে, নিউটনও আছে তিনটা, তাহলে এখানেও দুইটা কি হবে, পেয়ার্ড অবস্থায় হয়ে যাবে, একটা সিঙ্গেল অবস্থায় থাকবে। তাহলে এটা তো ক্যান্সেল আউট, এটা তো আছে, এটা তো ক্যান্সেল আউট, এটা তো আছে, তাহলে তো অবশ্যই আমি পাবো। ক্লিয়ার, কেন পাবো না? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, তার পাবো। মানে হচ্ছে যদি অডও হয়ে যায়, তারপরেও কি পাবো আমরা, ম্যাগনেটিক ফিল্ড। কারণ দেখো, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তৈরি তো হবে। তার মানে কি পাবো আমি এখানে, এনএমআর অ্যাক্টিভিটি শো করবে ওরা। তাহলে দেখো, কোন পেয়ার গুলা এনএমআর অ্যাক্টিভ হবে, কোনটা এনএমআর ইনঅ্যাক্টিভ হবে, এগুলা মুখস্থ করার কি কোনো দরকার আছে? এগুলোর অবশ্যই পিছনে লজিক্যাল এক্সপ্লেনেশন আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, কোনটা এনএমআর অ্যাক্টিভ এবং কোনটা এনএমআর ইনঅ্যাক্টিভ হবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে এখন আরেকটা বিষয় তোমাদেরকে জানতে হবে, যে এই এই যে এনএমআর অ্যাক্টিভ কোনটা এনএমআর ইনঅ্যাক্টিভ, এই বিষয়টা যেই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, এই ফ্যাক্টরের নাম হচ্ছে, আমরা এটাকে বলি
ম্যাগনেটিক মোমেন্ট। কি বলে এটাকে? ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক। কি বলে এটাকে? চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মোমেন্ট, মানে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অথবা এটাকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো ওভারঅল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কি করতে পারো? ওভারঅল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। যদি ওভারঅল ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অথবা ম্যাগনেটিক, সাপোজ এটাকে ম্যাগনেটিক মোমেন্টও তুমি ধরতে পারো, যদি দুইটা ইভেন হয়, বলো তো কোনো ম্যাগনেটিক মোমেন্ট তুমি পাবা এখানে? আমি কোনো না ভাইয়া। ম্যাগনেটিক ম্যাগনেটিক মোমেন্ট পাবো না। তার মানে আই এর ভ্যালু জিরো। তার বলো তো আই সমান যদি জিরো হয়, তাহলে আমি কি কোনো এনএমআর অ্যাক্টিভিটি পাবো? এনএমআর অ্যাক্টিভিটি আমি না দেখবো না। ভাইয়া। তার মানে এনএমআর অ্যাক্টিভ হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে, একটা কন্ডিশন হচ্ছে সবচেয়ে ফান্ডামেন্টাল কন্ডিশন এবং প্রথম কন্ডিশন, সেটা হচ্ছে আই নট ইকুয়াল টু জিরো। এটা যদি হয় তাহলে সে এনএমআর অ্যাক্টিভ হবে, আর যদি না হয় তাহলে সে এনএমআর ইনঅ্যাক্টিভ হবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা, বুঝাইতে পারলাম? জি ভাই, বুঝছি। আচ্ছা দেখো, এখন দেখো এই ওদের ক্ষেত্রে আয়ের মান কি হয়? ওদের ক্ষেত্রে আয়ের মান ফ্রাকশন হয়। কি হয়? ফ্রাকশন বা ভগ্নাংশ হয়। আর এই